আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোরে ইভানও চেঁচালো কিরণের নাম নিয়ে। আভিক মাহুতি আনন্দে চাপটে ধরল কিরণ আর ইভানকে। শাবাব অবিশ্বাস্য দৃষ্টিতে দেখছে তরি আর কিরণকে। মনটা চিৎকার করে উঠল হীরের নামটা নিয়ে। তাই অসহায় চোখে তাদের আসার পথে তাকালো। তাদের আসার পথ ধরে হেঁটে আসছে দুই তরুণ তরুণী। শাবাব তাদের পেছনে দেখার চেষ্টা করলো। তাদের পেছনে আর কেউ নেই, মানে হীর আসেনি। শাবাবের মনটা নিরাশ হয়ে গেল। মাথা নিচু করে উদ্বিগ্ন চোখে তরি আর কিরণের দিকে তাকালো। মনে মনে বলল, হীর পাখি, কোথায় তুমি? মীর তরিকে শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের সাথে, যেন একটু আলগা হলেই পুনরায় হারিয়ে যাবে তরি। কিরণ ইভানকে জড়িয়ে ধরে কাঁদছে। কাছের মানুষগুলোর কাছে ফিরতে পেরে যেন আর একটা জীবন ফিরে পেয়েছে তারা। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আদ্রিক আর রোজ। তারা এতক্ষণে বুঝতে পেরেছে হীর হয়তো এদের কথাই বলেছিল। রোজ সবার মুখের দিকে তাকাতে লাগলো। এক পর্যায়ে শাবাবের দিকে চোখ পড়তেই তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। শাবাব এক হাতে পানির বোতল আর অন্য হাতে রিভলভারটা নিয়ে এগিয়ে এলো তাদের পানে। রোজ আর আদ্রিক নড়ে চড়ে দাঁড়ালো। শাবাব পিছনে মুড়ে তরি আর কিরণকে ইশারা করে বলল, আপনারা নিয়ে এলেন ওদের? রোজ শাবাবের পিছন দিকে একবার দৃষ্টিপাত করে বলল, ইয়া, আপনি মিস্টার শাবাব, ব্রিগেডিয়ার? শাবাব অবাক চোখে তাকালো রোজের দিকে। 7-5 ভাবতে ভাবতে বলল, আপনি আমাকে চিনেন? রোজ আদ্রিকের দিকে একবার তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, নামেই শুধু চিনি। কিভাবে? আমি রোজ, মনিকা আর ফরহাদ রেজার মেয়ে। রোজের মুখে তার পরিচয় শুনে আকস্মিক চমকে উঠল শাবাব। একই সাথে বাকিরাও চমকালো। মীর তরিকে পাশে দাঁড় করিয়ে অবাক চোখে তাকালো রোজের দিকে। শাবাব আর চোখে একবার টিম মেম্বারদের দিকে দেখে রোজের দিকে তাকালো। কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, রোজ, তুমি তরি আর কিরণকে কোথায় পেলে? আর ওদেরকে ছাড়ালে কি করে? আর সবচেয়ে বড় কথা, ওদেরকে নিয়ে তুমি এখানে কি করে এলে? শাবাবের প্রশ্ন রোজ আদ্রিকের মুখ চেয়ে তাকালো। আদ্রিক বলল, হ্যালো ব্রো, আদ্রিক। অ্যাকচুয়ালি আমাদের এখনই যেতে হবে এই মুহূর্তে। এত কথা বলার সময় আমাদের হাতে নেই। শাবাব আদ্রিকের দিকে অস্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, যাবে কোথায়? আচ্ছা, তোমরা যদি তরি আর কিরণকে পেয়ে থাকো তবে তো আমার হীরকেও পাবে। আমার হীর কোথায় বলো? কোথায় আমার হীর? রোজের মুখে বিস্ময় খেলে গেল শাবাবের কথা শুনে। রোজ বিস্মিত কণ্ঠে বলল, তোমার হীর মানে? রোজের প্রশ্নে পেছন থেকে জবাব এলো তরির, রোজ, শাবাব হীরের হাজবেন্ড, রিয়াদ স্যার একমাত্র ভাতিজা সাদমান শাবাব। তরির জবাব শুনে রোজ যেন না চাইতেও আকাশের চাঁদ পেয়ে গেল হাতে। খুশিতে চেঁচিয়ে উঠে বলল, দ্যাটস ট্রু। শাবাব রোজের খুশি হওয়া দেখে বিস্মিত চোখে তাকালো। হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, ইয়া। রোজ আদ্রিকের দিকে তাকিয়ে মৃদু চিৎকার করে বলল, আদ্রিক, এখন তো আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল। আমি এখন ইজিলি আপুকে বাঁচাতে পারবো। আদ্রিকও রোজের ন্যায় হাসল। শাবাব দুজনের কথা মানে বুঝতে না পেরে কিছু জিজ্ঞেস করতে নিলেই রোজ শাবাবের হাত টেনে নিয়ে যায় তাদের গাড়ির কাছে। আদ্রিক পেছন মুড়ে বাকিদের উদ্দেশ্যে বলে, গাইস ফলো মি ফাস্ট। শাবাব আর তার টিম মেম্বারদের নিয়ে পৌঁছে গেছে রোজ। বাড়ির সব গার্ডদের চোখে ফাঁকি সবাইকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে সে। রেজা আর মনি এই সময়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তাদের আন্দাজও নেই বাড়ির ভিতর ঘটে চলা সব কাণ্ড। রোজ শাবাবকে নিয়ে সরাসরি হীরের ঘরের দিকে চলে এলো, আর বাকিদের নিয়ে আদ্রিক রোজের ঘরের দিকে গেল। বাড়ির গার্ডদের আর মনিকার চেলাদের আগে বেঁধে ফেলতে হবে, নয়তো আসল সময় এসে এরাই বিপদের মূল হবে। তাই তরি আর কিরণকে রোজের ঘরে রেস্ট নেওয়ার জন্য রেখে তারাও কাজে লেগে পড়ল। বাইরে থেকে দরজা খোলার শব্দ পেতেই সতর্ক হয়ে উঠল হীর। চেয়ারের পাশ থেকে সরে পড়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। হাতে মোটা একটা রডের মাথা চুইয়ে টপ টপ করে রক্ত পড়ছে ফ্লোরে। গত 2 ঘন্টায় এই রডের আঘাতে সে 3 জনকে বেহুশ করেছে, আর সেই 3 জনের মধ্যে 2 জনকে খুন করেছে আর 1 জনকে বাঁচিয়ে রেখেছে। এবার তৃতীয় ব্যক্তির পালা ছিল, কিন্তু তার আগেই আবারও কারোর আশার শব্দ পেল। হীর নিজের মধ্যে নেই,
নিজেকে উন্মাদের মতো মনে হচ্ছে। ঘন্টা দুয়েক আগে দুজন লোক ঢুকেছে তার ঘরে, মদ খেয়ে ঢুলছিল তারা। হীর তাদের আগমনে ভড়কে গেল, তাদের উদ্দেশ্য ঠিক মনে ছিল না। লোক দুটোর ধারণা ছিল না হীরের হাত পায়ের বাঁধন আলগা। তারা হীরকে বেঁধে থাকা অবস্থায় দেখে পৈশাচিকভাবে হাসল। শার্টের বোতামগুলো খুলতে খুলতে বৃষ্টির চাহনি নিয়ে এগিয়ে লাগলো হীরের দিকে। হীর প্রথমে নিচের আসল রূপে না এসে আকুতি মিনতি করতে লাগলো। লোক দুটোকে বাঁচার একটা সুযোগ দিতে চাচ্ছিল, কিন্তু তারা হীরের নরম আচরণের সুযোগ নিয়ে তার শরীরের পানে হাত বাড়ায়। তাই হীরও আর চুপ থাকে না, চেয়ার থেকে ছিটকে পড়ে হাতের কাছে যা পায় সেটা দিয়েই দুজনকে আঘাত করে। দুজনকে আঘাত করা অবস্থায় পেছন থেকে এসে দাঁড়ালো শিলা। শিলা এতদিন এখানে ছিল না, আজই এলো। এসে শুনল হীরকে কিডন্যাপ করা হয়েছে। শিলা আর নিজের খুশি ধরে রাখতে না পেরে ভাবল হীরের কাটা ঘায়ে একটু নুনের ছিটে দিয়ে আসবে, কিন্তু এসে যা দেখল তাতে তার মাথা ঘুরিয়ে উঠল। মুখে হাত চেপে চিৎকার করে উঠল শিলা। পেছনে কি আছে হীর না দেখে ঘুরে গিয়ে তাকেও একইভাবে আঘাত করে। আচমকা আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেল শিলা। হীর দ্রুত শিলাকে তার জায়গায় বেঁধে দিল। প্রায় অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করল শিলার জ্ঞান ফেরার। অবশেষে যখন জ্ঞান ফিরল তখন হীর শিলাকে আরো ভয় দেখানোর জন্য লোক দুটোকে রড দিয়ে এলো পাথারি পেটাতে লাগলো। শিলা ভয়ে সিটিয়ে গেল। হীরের এই ভয়ঙ্কর রূপে শিলার মৃত্যু কামনা করতে ইচ্ছে হলো। দরজা খুলে হন্ততন্ত হয়ে ভেতরে ঢুকে এলো শাবাব আর রোজ। হীর মানুষগুলোকে না দেখেই খ্যাপাটে গলায় চেঁচিয়ে উঠে রড তুলে মারতে উঠল তাদের। শাবাব হীরের পজিশন বুঝে নিজে পাশে সরে যেতে যেতে রোজকে অন্য পাশে ধাক্কা দিল। রোজ ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল নিচে, আর এপাশ থেকে শাবাব পড়তে পড়তে নিজেকে সামলে নিল। হীরের আঘাত গিয়ে লাগলো দেওয়ালের বুকে। দেওয়ালের বুকে আঘাত লাগতেই মনে হলো চারপাশ ঝনঝন করে কেঁপে উঠল। হীর আঘাত করতে না পেরে আরো ভয়ানক ক্ষেপে উঠল। পাশ ফিরে আবারও আঘাত করতে নিলে শাবাবের মুখখানা যেন ভেসে উঠল চোখের সামনে। শাবাব এবার আর সরে যেতে পারল না, তাই আঘাত থেকে বাঁচতে দুই হাত তুলে নিজেকে আঘাত থেকে বাঁচাতে চাইল। ঠিক তখনই ফ্লোরে কিছু পড়ে যাওয়ার শব্দ ভেসে আসলো কানে। শাবাব মুখ উঁচিয়ে তাকানোর মাঝেই ভেসে এলো রোজের কণ্ঠ। আপু, তুমি কাকে মারাচ্ছ? উনি তো শাবাব, তোমার বর। হীরের দৃষ্টি কোমল হয়ে গেল, চোখ জোড়া ঘোলা হয়ে উঠল কান্না পেতে, হাত জোড়া কাঁপতে লাগলো থরথর করে। একইভাবে পুরো শরীরেও চাপা উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো। শাবাব হীরের মনের অবস্থা বুঝতে পেরে সোজা হয়ে দাঁড়িয়ে টান দিয়ে হীরকে মিশিয়ে নিল নিজের সাথে। হীর শাবাবকে আঁকড়ে ধরে হু হু করে কেঁদে উঠল। শাবাবের চোখ থেকে জল গড়াচ্ছে, সেও কাঁদছে, তবে নিঃশব্দে। শাবাব হীরের মাথাটা বুকের সাথে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল, কাঁপা কাঁপা কণ্ঠে বলতে চেষ্টা করল, এ কি হাল হয়েছে তোমার হিট পাখি? হীর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। শাবাবকে ছাড়া এই পুরো সময়টা সে কি করে পার করেছে তা একমাত্র সেই জানে। শাবাব ঢোক গিলে কান্নাগুলো গিলে খেল, পুনরায় দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা তোমার উপর খুব টর্চার করেছে। হীর ফোপাতে ফোপাতে বলল, একটু। শাবাব হীরকে সোজা করে দাঁড় করিয়ে হীরের আহত জায়গাগুলোই হাত বুলিয়ে বলল, এগুলো একটু? খুব কষ্ট হয়েছে তাই না? হীর মুখ বাঁকিয়ে বাচ্চাদের মতো করে বলল, একটু। শাবাব হীরের বাচ্চা সুলভ আচরণে হেসে পড়ল, আলতো করে জড়িয়ে ধরে হীরের কাটা ছেঁড়া জায়গাগুলোই ভালোবাসার পরশ এঁকে দিল। হীর আচমকা শাবাবের গালে কপালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলল, তোমার এই অবস্থা কি করে হলো? কি করে কাটলো এমন করে? মনি কি তোমার উপরেও? শাবাব হীরকে থামিয়ে দিয়ে বুকের সাথে মিশিয়ে ধরে বলল, এগুলো তেমন কিছুই না। আমি তোমার কাছে পৌঁছতে পেরেছি, আমার হীর পাখিকে আবার আমার কাছে ফিরে পেয়েছি, সেটাই এখন আসল। না, আগে তুমি বলো এসব কি করে হলো? শাবাব কিছু বলে ওঠার আগেই পেছন থেকে রোজের ভয়ার্থ কণ্ঠ ভেসে আসলো, আপু, এই দুটোকে মারলো কে? আর শিলা? শিলা এখানে কি করে এলো? ও তো
শিলা এখনো বেহুশ হয়ে আছে। লোক দুটোকে মারতে দেখে শিলা সেই যে বেহুশ হয়েছে আর কোনো খবর নেই। শাবাব এতক্ষণ এসব কিছু খেয়াল করেনি। আচমকা ঘরের ভেতরের এমন অবস্থা দেখে সেও ভড়কে গেল। হীরের দিকে অবাক চোখে তাকাতেই হীর বাঁকা হাসল। শিলার দিকে তাকিয়ে বলতে লাগলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনীগুলো। আমাকে ছেড়ে দাও হীরা। মনিকা ম্যাডামের এসবের পিছনে আমার কোনো ভূমিকা ছিল না। শিলার আকুতি ভরা থেমে থেমে আসা কণ্ঠে হীর লম্বা করে নিঃশ্বাস নিল। যেন শিলার কষ্টে হীরের শান্তি লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে তার। হীর ঠোঁটের কোণে বাঁকা হাসি এঁটে এগিয়ে গেল শিলার পানে। হীরের মুখের হাসি আর তার এগোনো দেখে শিলার আত্মা চিরচির করে উঠল। শির দ্বারা বেয়ে শীতল কিছু নেমে গেল। শিলা মনে মনে মেনে নিল সে আর বাঁচবে না, হয়তো হীর তাকে এক্ষুনি মেরে ফেলবে। শিলা আতঙ্কে থরথর করে কাঁপছে। হীর শিলার মুখোমুখি হয়ে তার চেয়ারের উপর দুহাত দিয়ে ভর দিয়ে দাঁড়ালো। শিলা ঢোক গিলে গলা ভেজালো, ভয়ে ততস্থ হয়ে উঠল শিলা। হীরকে কি করে বুঝিয়ে সুঝিয়ে ওর হাত থেকে বাঁচা যায় তার একটা পাকাপোক্ত বুদ্ধি বের করতে হবে। ও তাই নাকি? কিন্তু আমার জানা মতে তো তুমি মনির ছোট থেকেই তার প্রত্যেকটা খারাপ কাজের সঙ্গ দিয়ে এসছো। ইভেন নানা ভাই আর মামুনি যখন মা আর মনিকে মালয়েশিয়া পাঠাচ্ছিল পড়াশুনো করার জন্য, তুমি তখনও মনির সাথে ছিলে। মনির সাথে মালয়েশিয়া অবধি চলে এলে। মনির সাথে তোমার অ্যাটাচমেন্ট এতটাই ডিপ ছিল যে মনির রিয়াদ আহমেদকে তার ছোট বোনের প্রেমিক হিসেবে সহ্য করতে পারত না, সে খবরও তোমার জানা ছিল। প্রত্যেকটা ক্রাইম মনি তোমায় না জানিয়ে করতো না, আর একমাত্র তুমিই ছিলে যে কিনা কখনো মনির কোনো ক্রাইমকে ক্রাইম ভাবতে না। তুমি মনিকে আরো উৎসাহ দিতে। আচ্ছা, আমার একটা কথা বলো তো, এসব করে তোমার কি মিলতো? তোমার প্রাপ্তি কি ছিল? মনি কি তোমাকে এর জন্য টাকা দিত? টাকা তো দিত না, তাহলে কি ছিল তোমার প্রাপ্তি বলো? হীর শেষ কথাটা দাঁতে দাঁত চেপে বলতে বলতে শিলার বাঁধা হাতে বল প্রয়োগ করে। শিলা ব্যথায় মুচড়ে যাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলতে চেষ্টা করছে। আমার কোনো প্রাপ্তি ছিল না। আমার শুধু মনিকার কাজগুলো করতে ভালো লাগতো। মনিকার কাজের শেষে আমাকে যে বাহবা দিত আমার সেটা ভালো লাগতো। হীর শিলাকে ছেড়ে দিয়ে হুহা করে হেসে উঠল। শিলা চোখ বুজে নিয়ে নিঃশ্বাস ফেলতে লাগলো। তার শরীরে আর এই অত্যাচার কুলোচ্ছে না। আর তার উপর শান্তশিষ্ট ভদ্র স্বভাবের একটা মেয়ের এমন ভয়ানক রূপ, সেটাই শত্রুকে অর্ধেক কাবু করে ফেলতে পারে। হীর হাসি থামিয়ে রোজের দিকে তাকালো। রোজ অবাক চোখে হীর আর শিলার কথা শুনছে। আচমকা হীরকে হাসতে দেখে তার বিস্ময় বেড়ে গেল। প্রশ্নবিদ্ধ মুখ করে হীরের দিকে তাকাতে হীর বলে উঠল, কি ভাবছিস বোন? শিলা সত্যি সত্যি এসব কিছু তোর মমের খুশির জন্য করতো? রোজ সন্দিহান চোখে শিলার দিকে তাকিয়ে বলল, না আপু, আমার কেন যেন শিলার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কারণ ওরা প্রত্যেকের স্বার্থের জন্য সবটা করছে, আর তার মধ্যে শিলা একা নিঃস্বার্থ হতে পারে না। রোজের কথা শুনে হীর হ্যাঁসূচক মাথা নাড়ল। ঠোঁটের কোণে বাঁকা হাসি এঁটে বলল, ওর এসব করার পেছনে কারণ ছিল ফরহাদ রেজা, তাই না শিলা? হীরের মুখে ফরহাদ রেজার নামটা শুনতেই পিলে চমকে উঠল শিলা। তার শান্তিতে নিঃশ্বাস নেওয়ার সময় যেন ফুরিয়ে এসেছে। রোজ আর শাবাবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বললো এটা হীর? মনিকার ডান হাত শিলার নজর কিনা মনিকার হাজবেন্ডের দিকে কি করে সম্ভব? রোজ বিস্ফোরিত চোখে তাকালো শিলার দিকে, আগুন ছড়া কণ্ঠে বলল, কালপ্রিট। হীর রোজকে থামিয়ে দিয়ে বলল, রিল্যাক্স বোন, কাহিনী মে টুইস্ট হ্যায়। শাবাব আর রোজ একসাথেই বলে উঠল, টুইস্ট? হীর শিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ টুইস্ট, বড়সড় রকমের টুইস্ট। শিলা রেজাকে প্রথম থেকেই পছন্দ করত, কিন্তু নিজের স্বার্থের বাইরে গিয়ে কখনো এই কথা সে কাউকে বলতে পারেনি, না মনিকে আর না রেজাকে। শিলা জানতো সে সৎ পথে থেকে কখনোই রেজাকে কাছে পাবে না, তাই শিলা অসৎ পথটাই বেছে নিল। মনি আর রেজার বিয়ের পর শিলা তার বিকৃত মস্তিষ্কের দ্বারা রেজাকে কবজা করে নেয়। রেজাও ছিল মেয়ে পিপাসু রাক্ষস, তাই শিলার কুপ্রস্তাব তার কখনো মন্দ লাগেনি। শিলার চোখ জোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে অতিরিক্ত ভয়ে। হীর এইসব কিছু কি করে জানল?
যে কথা আজ অব্দি স্বয়ং মনিকা জানতে পারল না, সে কথা অব্দি এই পুচকে মেয়ে কি করে জানতে পারে? হীর শিলার গতিবিধি নিরীক্ষণ করতে করতে তার কপালে রিভলভার ঠেকালো। শিলা আতঙ্কে কেঁপে উঠে চিৎকার করতে নিলেই হীর শিলার দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, চাচারে একটার জায়গায় দুটো গুলি বের হবে, আর দুটোর জায়গায় চারটা। প্রাণ সংকটে পড়ে শিলার মুখের রং পাল্টে গেল। সে চেঁচাতে গিয়ে 100 বার ভাবতে লাগলো, সে এখন যাই করবে হীর তাকে সেটার জন্যই শাস্তি দিবে, আর একমাত্র শাস্তি হলো তার মৃত্যু। হীরা, আমাকে ছেড়ে দাও। লোড করা রিভলভার চালিয়ে দিল হীর। পরপর 3টে গুলি বেরিয়ে ঝাঁঝরা করে দিল শিলার কপাল। রোজ এবং শাবাব দুজনেই চমকে উঠল হীরের কাছে, কারণ তারা এই মুহূর্তে এমন কাজের সাক্ষী হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শিলার কপালের রক্ত ছিটকে এসে হীরের শরীর মাখামাখি করে দিল। শিলাকে মৃত অবস্থায় দেখে হীর দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। এখনো 3টে খুব বাকি, কিন্তু নিজেকে এখনই বড় ক্লান্ত লাগছে হীরের। হীর 2 কদম ফেলে আকস্মিক ধপ করে বসে পড়ল ফ্লোরে। হীরকে বসে পড়তে দেখে রোজ আর শাবাব দৌড়ে এসে ধরল তাকে। হীর ক্লান্ত দৃষ্টি মেলে দেখল শাবাবের অস্থির দৃষ্টি। শাবাব হীরের দুর্বল চাহনি দেখে অসহায় কণ্ঠে বলল, তোমার রেস্ট দরকার হীর পাখি। পেছন থেকে রোজও কিছু একটা বলল, কিন্তু হীরের কানে এসে সে কথা পৌঁছল না। তার শরীর ক্লান্তিতে ভেঙে আসতেই শাবাবের বুকে মাথা ঠেকালো। অতপর আর কিছু মনে নেই। ভোরের আলো ফুটতেই ধরপড়িয়ে উঠে বসল মনিকা। ঘুমের ঘোরেও কেমন অস্বস্তিতে হাঁসফাঁস করছিল তার শরীর মন। মনে হচ্ছিল যেন সবটা শেষ হতে চলেছে, তার মৃত্যু ঘনিয়ে আসতে চলেছে। হীর যা ভয়ানক আচরণ করেছে তাতে যা কিছু হওয়া সম্ভব। মনিকা নিজের মনকে বুঝিয়ে বিছানা ছাড়ল। কোনো মতে ফ্রেশ হয়ে বাংলাদেশে কল করলো। আজিম সাহেব কল তুললেন। আজিম সাহেবকে সবটা বলে মনিকা মালয়েশিয়া আসতে বলল। আজিম সাহেব সবটা শুনে ঘাবড়ে গেলেন। এবার কি সে তার ছেলের হাতে ধরা পড়বে? তিনি মনে মনে প্রার্থনা করলেন এমন কাজ হওয়ার আগে যেন তার মৃত্যু হয়। মনিকা কল কেটে নিচে চলে গেল। রাতে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেছে। এখন কিছু না খেলেই নয়। মনিকা ডাইনিংয়ে এসে ফল পাকড় কিছু কেটে খেতে খেতে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে পা রাখতেই যেন ভূত দেখার মতো চমকে উঠল। রান্নাঘরের বেসিনে দাঁড়িয়ে কফি বানাচ্ছে হীর। মনিকা গগন বিদারী চিৎকার করে দেওয়ালের সাথে লেপটে গেল। তাড়াহুড়ো করে এখান থেকে দৌড়ে বেরিয়ে যেতে নিলেই হীর হাতের গরম কফিটা ছুঁড়ে দেয় মনিকার দিকে। গরম কফিটা মনিকার গালে লাগতেই ঝলসে যায় তার মুখের এক পাশ। মনিকা প্রচন্ড জ্বালা পোড়ায় হুমড়ে খেয়ে নিচে পড়ে যায়। তার শরীর অবশ হয়ে আসতে শুরু করে। নিচে পড়ে কাতরাতে লাগলো সে। চেঁচিয়ে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় করে ফেললেও তার চেলারা কেউ এসে তাকে সাহায্য করছে না, বরং এক এক করে তার সামনে এসে দাঁড়ায় মীর, তরি, কিরণ, আভিক, মাহুদি, ইভান এবং শাবাব। আর তাদের পেছনে এসে দাঁড়ায় রোজ এবং আতিক। সামনের মানুষগুলোকে দেখেই মনিকার রুহু বেরিয়ে আসার উপক্রম, তাই পেছনের দুজনকে আর দেখতে পেল না। তরি আর কিরণ মনিকাকে হ্যাচকা টেনে দাঁড় করায়। মনিকা আকুতি ভরা কণ্ঠে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু কেউ আর তার আকুতি মিনতি শোনার ইচ্ছে প্রকাশ করে না। সবাই মিলে মনিকাকে নিয়ে একটা রুমে চলে যায়। সেখানেই মনিকাকে বেঁধে রেখে বেরিয়ে যায় সবাই। বাইরের থেকে দরজায় তালা দিয়ে সবাই আর এক রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে। খানিক বাদে রেজাও নেমে আসে নিচে। মনিকার চিৎকার অবশ্য সে শুনেছে। মনিকাকে নিয়ে সে চিন্তিত না হলেও ফর্মালিটির জন্য তাকে খোঁজ করতেই হবে। হাতে চশমাটা মুছতে মুছতে চোখে পড়ে বার কয়েক হাঁক পারল মনি বলে, কিন্তু কোনো সারা শব্দ পেল না। তাই একটু চিন্তা হতে লাগলো। চারপাশে চাতক পাখির মতো দৃষ্টি নিক্ষেপ করে দেখল মনিকা কোথাও নেই। আস্তে ধীরে হেঁটে এসে ডাইনিং টেবিলের কাছে দাঁড়ালো। সবকিছু যেন স্তব্ধ হয়ে আছে। কিছু হচ্ছে না, তবুও যেন মনে হচ্ছে চোখের আড়ালে অনেক কিছু হয়ে যাচ্ছে। রেজা জগ থেকে জল ঢাললো গ্লাসে। গ্লাসটা হাতে উঠাতে উঠাতে চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলো। জলটা মুখে নিয়ে কয়েক ঢোক গিলতেই ঘাড়ের মধ্যে ফ্যাচ করে শব্দ করে কিছু একটা বিঁধে গেল যেন। রেজার দম বন্ধ হয়ে গেল। শরীরের ভার ছেড়ে দিল। নিচে গড়িয়ে পড়তেই পেছন থেকে সামনে এসে দাঁড়ালো হীর। রেজার মুখোমুখি বসে ফিসফিসিয়ে বলল, হ্যাপি বার্থডে রেজা। রেজা দম ছেড়ে দিল। চোখ থেকে গড়িয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়তেই চোখ বুজে নিল সে।
হীর হাসতে হাসতে উঠে গেল। পেছন থেকে আবিক, মাহুদি আর ইভান এসে তাকে তুলে নিয়ে গেল। মুখের এক পাশ ঝলসে যাওয়ার অসহনীয় যন্ত্রণা আর ঘাড়ে কিছু বিঁধে থাকার অসহনীয় যন্ত্রণা। দুজনেই ছটফট করছে তীব্র যন্ত্রণায়। গত 1 ঘন্টা যাবৎ কাতরাচ্ছে, কিন্তু বাঁধন খুলে এখান থেকে বের হওয়ার সাধ্য কারণ নেই। তাই কাতর কণ্ঠে বারবার আকুতি মিনতি করে গেছে হীরের কাছে। সম্পর্কের দোহাই দিয়েছে, তারা দুজন হীরের মা বাবার মতো, সে কথাও বলেছে। আরো কত কি। হীর তাদের করুণ কণ্ঠে ঠোঁট টেনে তাচ্ছিল্যের সুরে হেসেছে। মনিকা আর রেজা আচমকা থমকে যায় তাদের মেয়েকে দেখে। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না, তাদের একমাত্র মেয়ে হীরকে এসবের জন্য সাহায্য করেছে। মনিকার মাতৃত্বে আঘাত লাগে রোজের এমন বিশ্বাসঘাতকতায়। তার মন প্রশ্ন করে, একটা সন্তান তার বাবা মাকে কি করে মারার প্ল্যান করতে পারে। প্রশ্নটা কেবল মনেই নয়, সে সরাসরি রোজকেই জিজ্ঞেস করে বসল। রোজ তাচ্ছিল্যের সুরে হাসতে হাসতে জবাব দিল,